আমার সাথে পকেটে দাও। জি, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাকে শুনতে পাচ্ছেন? আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। একটু রেসপন্স করবেন প্লিজ। শুনতে পাচ্ছি। জি। আহ জি, সকলকে শুনতে পাচ্ছি। অদিতি পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি নাজমুল হক। আর পুরো কোর্স জুড়ে আমি আপনাদের সাথে থাকবো। আমরা একটু মিউট করে দিই, আমরা ক্লাস চলাকালীন সময়ে সবাই মিউট থাকবো। আমি সবাইকে একটু কোর্স মিউট করে দিলাম, হ্যাঁ। জি। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি, দয়া করে একটু শুনবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আর আপনাদের জন্য একটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, দয়া করে সবাই শুনবেন। আচ্ছা। পুরো কোর্স জুড়ে আমি থাকবো, নাজমুল হক। আর কিছু মানে কিছু গ্রুপের যে কিছু বিষয় থাকে, টেকনিক্যাল কিছু বিষয় থাকে, ক্লাস সম্পর্কিত কিছু বিষয়, এই সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু তথ্য দিব। প্রথমত বিষয় হলো, যারা ক্লাসে যুক্ত হয়েছেন আজকে, সকলকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এক নাম্বার, আপনারা ক্লাস চলাকালীন সময়ে প্রত্যেকে আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখবেন। আর যদি মিউট না রাখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাকে রিমুভ হয়ে যাবে বা আপনি রিপোর্ট খেয়ে যাবেন। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ক্লাস চলাকালীন সময়ে প্রত্যেকে আপনার মাইক্রোফোনটা মিউট রাখবেন। যদি না বুঝেন তাহলে কিভাবে মিউট করতে হয় একটু ইউটিউবে সার্চ দিয়ে শিখে নেবেন। দুই নম্বর বিষয় হলো, আপনাদের প্রত্যেকেই যে যে গ্রুপে আছেন, ক্লাস রেকর্ড কখন প্রদান করা হবে এটা অনেকেই বলে বা আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমরা আজকে যে ক্লাসটা হবে আগামীকাল রাত 12টার পূর্বে আমরা ক্লাস রেকর্ডটা আপনাদের যে যে গ্রুপে আছেন ওই গ্রুপে পোস্ট করা হবে। এটা হতে পারে কালকে সকালে বা দুপুরে বা বিকালে। ম্যাক্সিমাম সময় হচ্ছে রাত 12টা, তারপরের দিন রাত 12টা। ঠিক আছে? তো এই ক্লাস রেকর্ড নিয়ে আপনার কোনো প্রকার কমেন্ট বা কখন দিবে বা কখন পাবো বা আমি পাচ্ছি না, লাভ লাভ, এটা কিছু চিন্তা করার দরকার নেই। যেহেতু আপনারা ক্লাস করেছেন আর আমরা কমিটমেন্ট দিয়েছি আপনারা ক্লাসগুলো পাবেন, সেক্ষেত্রে অটোমেটিক প্রত্যেকে প্রত্যেকের গ্রুপে পেয়ে যাবেন। দুই নম্বর বিষয় হলো, ক্লাস চলাকালীন সময় আপনারা যারা মোবাইল ফোনে ব্যবহার করছেন, মোবাইল ফোনে যারা আমাকে দেখতে পাচ্ছেন, ক্লাস চলাকালীন সময় যদি আপনার কোনো ফোন আসে, সেই ক্ষেত্রে আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে বা সাউন্ড শুনতে পাবেন না। এই ধরনের যখন সমস্যা হবে, তখন আপনারা ক্লাস থেকে লিভ নিয়ে পুনরায় আবার জয়েন করবেন। জয়েন করলে আপনার সাউন্ড সিস্টেম ওকে হয়ে যাবে। তিন নম্বর বিষয় হলো, ক্লাস চলাকালীন সময়ে যেহেতু ক্লাসটা ভার্চুয়াল এবং জুমের মাধ্যমে নেওয়া হয়, সেই ক্ষেত্রে ক্লাস চলাকালীন সময়ে অনেক সময় দেখা গেছে আপনাদের ইন্টারনেট ডাউন থাকতে পারে, ব্রডব্যান্ড থাকতে পারে, বা কোনো আপনাদের ক্লাস চলাকালীন সময়ে ফোন আসতে পারে। তখন আপনার ইন্টারনেট ড্রপ ডাউন করবে বা স্লো থাকবে বা থাকবে। তখন হয়তো আপনারা বোর্ড দেখবেন না বা সাউন্ড শুনবেন না বা অনেক সমস্যা হতে পারে। এই ধরনের যদি সমস্যা ফেস হয়, সেক্ষেত্রে আপনারা ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করবেন, অথবা একটু ওয়েট করবেন, অথবা আপনার ইন্টারনেট সেটিং বা ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা এই বিষয়গুলো একটু দেখবেন। যদি আপনারা প্রত্যেক স্টুডেন্টে যদি না দেখেন কোনো কারণে, টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাস, তখন আমরা নিজেরা তো ক্লাসটা অবজারভেশন করি বা দেখি বা তত্ত্বাবধানে রাখি। তখন আমরা গ্রুপে পুশ দিয়ে দিব যে আজকের ক্লাসটা টেকনিক্যাল বা অন্যান্য কোনো কারণে বা এটসেট্রার কারণে ক্লাসটা স্থগিত করা হলো, বা এখন ক্লাসটা চলতেছে না বা এটসেট্রা। দেখা গেছে হুট করে ক্লাস চলাকালীন সময় আপনার ক্লাস ফুল অফ হয়ে যাবে বা কোনো সমস্যা হতে পারে। তো আপনারা ফোন দেওয়ার দরকার নাই, কমেন্ট করারও দরকার নাই, আমরা অটোমেটিকলি গ্রুপে পোস্ট করে দেবো যে কোনো বিষয়ে সমস্যা হয়। আমরা আশা করি সমস্যা হবে না। তারপর আপনাদের সচেতনতা বা কনফিউশন বা চিন্তিত থাকেন যে আসলে কি হলো না হলো, এই বিষয়গুলোর জন্য আপনাদেরকে বলা। আর প্রতি সপ্তাহে 4 দিন ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাত 9টায়। কখনো যদি ক্লাসের সময় পরিবর্তন হয়,
অথবা ক্লাস স্থগিত হয় বা কোনো সমস্যা হয়, এই বিষয়গুলো আমরা আপনারা যে যে গ্রুপে আছেন সেই গ্রুপে আমরা পোস্ট করে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ যেটা, সেটা হলো আমরা গ্রুপের যতগুলো পোস্ট দেই প্রত্যেকটা পোস্ট আপনি ভালো করে পড়বেন। আশা করি আপনারা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যখন পিডিএফ প্রকাশ করা হয় গ্রুপের মধ্যে, কি পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হবে দয়া করে আপনারা নিজ দায়িত্বে শিখে নেবেন। আর আমরা কখন পিডিএফ দিব, কিভাবে দিব, পিডিএফটা দিব গ্রুপে, আর কখন দিব এটা অবশ্যই অবশ্যই আমাদের নিজ দায়িত্বে। যখন যে পিডিএফটা দেওয়ার দরকার, যে ক্লাসে যে পিডিএফটা দেওয়ার দরকার, যখন দেওয়ার দরকার আমরা যথাসময় দিয়ে দিব। আশা করি আমরা সর্বোচ্চটুকু সেবা দেওয়ার নিশ্চয়তা নিয়ে যেহেতু অতিথি আসছে, আর আমি আপনাদের সাথে সব সময় আছি, আমি আশা করি আমার দায়িত্বটা যথাসময়ে পালন করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কিছু প্রশ্ন আছে কিনা? আমরা কত বাজে? 3 বাজে। আমরা হয়তো 10-এ ক্লাসটা শুরু করবো। সাউন্ড ইজ ভেরি গুড, বাট ভিডিও একটু ক্লিয়ার হলে ভালো লাগতো। হ্যাঁ, হবে, সবগুলো আপনার সমাধান পাবেন। সাউন্ড ভেরি গুড। আচ্ছা, এখন আপনাদের একটু প্রশ্ন নেই, হ্যাঁ। আমি যেহেতু আজকে প্রথম ক্লাস, হ্যাঁ, আজকে প্রথম ক্লাস, সেক্ষেত্রে হয়তো একটু আপনাদের সাথে কথা বলছি 5-6 মিনিট আপনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য। হ্যাঁ, জি, এখন একটু প্রশ্ন নেই। আহ কার কি প্রশ্ন আছে একটু করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা 10-এ শুরু করবো, 6 মিনিট আপনাদের সাথে কথা বলবো। বোর্ডের লেখা দেখতে সুবিধা হচ্ছে, বোর্ডের লেখা দেখতে অসুবিধা হচ্ছে। বোর্ডে লিখি, হ্যাঁ, আমরা বোর্ডে লিখিনি, এখনো লেখা শুরু করিনি, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের সাথে কথা বলছি। জি, আর কেউ কোনো প্রশ্ন আছে কিনা একটু আপনার চ্যাট অপশনে যাবেন, চ্যাট অপশনে গিয়ে আপনি লিখতে পারেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা। আমি চেষ্টা করবো এই 6 মিনিট আপনাদের সাথে আলোচনা করার জন্য। জি, আমরা স্ক্রিন ক্লিয়ার না, কি লিখছে? স্ক্রিন ক্লিয়ার না, কালো কম্বিনেশন করবেন। কালো কম্বিনেশন ঠিক আছে, অবশ্যই বিষয়টা দেখবো। স্ক্রিন ক্লিয়ার না, ক্লিয়ার ক্লাস ডিউরেশন। ক্লাস ডিউরেশন কতক্ষণ? ক্লাস ডিউরেশন হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা। হ্যাঁ, ট্রান্সলেটর ভালো কি বই? হ্যাঁ, এটা স্যার, শ্রদ্ধা এমডি স্যার এবং শরীফ স্যার আপনাদেরকে আহ নির্দেশ দিয়ে দেবে কোন কোন দিন ক্লাস হবে, তার রুটিন কোথায় পাবো। কোন কোন দিন ক্লাস হবে রুটিন আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা ফুল কোর্সে আছেন তারা অবশ্যই আপনারা আছেন, আর যারা শুধু ইংরেজি ব্যাচে আছেন অবশ্যই আপনারাও সেই বিষয়টা পেয়ে গেছেন। অফলাইনে এক্সাম কি আহ, কি দিনই যে কোনো সময় দিয়ে দেওয়া যাবে না? অফলাইনে এক্সাম যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তারা আপনার শাখাতে যাবেন, শাখাতে যাওয়ার পর শাখায় যে ডেট গুলো দেওয়া আছে সেই ডেট অনুযায়ী পরীক্ষা দিতে হবে। শাখায় গিয়ে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। জি, তারপরে হচ্ছে আহ ভিডিও কোয়ালিটি খারাপ আসছে। ভিডিও কোয়ালিটি তো খারাপ আসার কথা না ভাই, আমার মনে হয়, আমি একটু দেখে দাঁড়ান। উম ঠিক আছে, আমার মনে হয় আপনার এই যে বললাম ভিডিও কোয়ালিটি ঠিক আছে। ক্লাস ভিডিও কোয়ালিটি ঠিক আছে আপনার ইন্টারনেট যখন, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। ভিডিও কোয়ালিটি এইচডি কোয়ালিটি, এবং আপনার ইন্টারনেট যখন থাকবে তখন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ডাউন থাকবে। আচ্ছা, আমাকে একটু জানান তো অন্যরা কি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, যারা ওয়াইফাই ব্যবহার করছেন এবং ভালো জায়গায় ভালো নেট ব্যবহার করছেন তারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? ভিডিও কোয়ালিটি ভালো না, অল ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার আছে। যারা ভিডিও কোয়ালিটি ভালো না, একটু আগে আমি আপনাদেরকে নির্দেশ দিয়েছিলাম বা বলেছিলাম, যাদের ইন্টারনেট বা মোবাইল ডাটা থাকবে তারা কিন্তু দেখতে পাবেন, হাই ডেফিনিশন দেখতে পাবেন না, এটা আপনার ব্যক্তিগত সমস্যা। জি, আহ দেখতে পাচ্ছি ক্লিয়ার, রাইট। ভিডিও ভালো দেখাচ্ছে না কি? আহ দেখি একটু। যারা অনলি ইংলিশে এডমিট তারা কি অফলাইনে এক্সাম দিতে পারবে না? যারা অনলি ইংলিশে এডমিট আছে তারা অফলাইনে পরীক্ষা দিতে পারবে না। ওয়াইফাই ভিউ ক্লিয়ার না, এটা আপনার ব্যক্তিগত হয়তো সমস্যা। আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ভিডিও ভিউ ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, সবগুলো ঠিক আছে, ওয়াইফাই চালাচ্ছে, আমার নেটওয়ার্ক স্ট্রং, তাও কোয়ালিটি খারাপ আসছে। আচ্ছা, আমি একটু দেখি, আমরা একটু বোর্ডে যাই। হ্যাঁ, বোর্ডে গেলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা খারাপ হওয়ার কথা না। আমি তারপর আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ফুল স্ক্রিন মোড, ওয়েট। এখন আমাকে একটু জানাবেন যে আপনারা আসলে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমার লেখাগুলো। হ্যাঁ, ওয়েলকাম টু অদিতি। হ্যাঁ,
জি, আমি লিখেছি, জাস্ট আপনারা আমার মনে হয় বোর্ডের লেখাটা একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং আমাকেও স্পষ্ট দেখতে পাচ্ছেন। একটু জানাবেন, আমি চ্যাট অপশনে দেখি আপনাদের। আহ, জি, আমরা ক্লাসটা শুরু করবো, কিছুক্ষণের মধ্যেই শুরু করে নেবো। ছোট করে জাস্ট আপনাদের কথাগুলো একটু দেখি। জি, দেখতে পাচ্ছি এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আশা করি ক্লিয়ার হবে। বোঝা যায় কিন্তু কোয়ালিটি খারাপ না ভাই, এটা আপনার কারণে হতে পারে। কোয়ালিটি খারাপ হওয়ার কথা না। ব্রাইটনেস কমান, ব্রাইটনেস আমার কমান। মনে হয় আমরা এতজন যেহেতু বলতেছি কোয়ালিটি খারাপ, আসলেই কোয়ালিটি খারাপ। আপনি একটু চেক করে দেখেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখছি প্লিজ। ব্রাইটনেস। জি, আমার এই লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। জি, আশা করি আমার লেখাটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমার মনে হয় কোয়ালিটি খারাপ হওয়ার সুযোগ নেই, তারপরে যদি খারাপ হয়, সবার যদি খারাপ হয় তাহলে অবশ্যই সেটা সংশোধনের বা পরিবর্তনের অবশ্যই চিন্তা করব। জি, একটু জানাবেন। আমি ক্লাসের সময় অলরেডি হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দেবো এখন। 9 বাজে গেছে, আমরা 10-এ শুরু করার চিন্তা করেছিলাম। না, আগে মেবি ক্যামেরার ফোকাস ভালো হচ্ছে না। হ্যালোতে স্যার ক্লাস নেবেন, হ্যাঁ? এটা কি সবার ক্লিয়ার না? জাফসা স্ক্রিন, আমার লেখা ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাবেন। হ্যাঁ, লেখা ক্লিয়ার হলে যথেষ্ট। এটা স্ক্রিন দেখবেন না আপনারা। লেখা ক্লিয়ার এবং আমাকে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার মনে হয় যারা বলছেন যে তো রেডি প্রত্যেক দিনের ক্লাস নিচ্ছি, যদি আজকে হুট করে নিলাম বিষয়টা এরকম না, প্রত্যেকদিন ক্লাস নিচ্ছি। আর তারপরেও যারা কমেন্ট করছেন, আমি তো ক্লাসটা দেখবো। হ্যাঁ, আমরা শুরু করবো ইনশাল্লাহ, এখনই শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ। সবার মাইক্রোফোনটা মিউট রাখুন প্লিজ। জি, আমরা এখনই ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, জি, আমরা এখনই ক্লাস শুরু করবো। থ্যাংক ইউ।
শুরু করবো? মানে এখানে রেখে গেছিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 46তম লিখিত অনলাইন ইংরেজি 11তম ব্যাচের আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে শুরু করছি। এই কোর্সটা আমরা দুজনে মিলে সম্পাদন করব। আমার সাথে শরীফ হোসেন চৌধুরী, সেও থাকবে, এবং আমরা দুজনে আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ শেষ করবো, সুসম্পন্ন করব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা আমরা আহ, তোমাদেরকে যাতে সুসম্পাদন করা যায় সেই চেষ্টা থাকবে। আমরা প্রতি সপ্তাহে 4 দিন করে ক্লাসের আমরা আহ, একটা শিডিউল রেখেছি। সেখানে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 4 দিন আমাদের ক্লাস হবে রাত 9টায়। বিশেষ কোনো কারণ ছাড়া আমাদের এই সময় ক্লাসগুলো হবে। ক্লাসগুলোর ডিউরেশন সর্বোচ্চ 2 ঘন্টা হবে। আহ, আর কখনো এটা কম বেশ হতে পারে, বাট 2 ঘন্টা ক্লাস হবে। এটা আমরা মোটামুটি এরকম প্রস্তুতি নিয়ে আমরা ক্লাসগুলো করব। আর তোমাদের প্রতি আহ্বান থাকবে ক্লাসগুলো সরাসরি করার জন্য। যাদের একান্তই সম্ভব না ক্লাস করা, তারা রেকর্ড ক্লাস দেখবে। আর যাদের পক্ষে সরাসরি ক্লাসগুলো করা সম্ভব, তারা অবশ্যই সরাসরি ক্লাসগুলো করবে। কারণ এতে করে তোমার সুবিধা হবে, বেশি প্রশ্ন করতে পারবে, ভুল ত্রুটিগুলো ধরতে পারবে, ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক নিতে পারবে। আর যদি ক্লাস না করো, পরে দিয়ে রেকর্ড দেখো, তাহলে সেক্ষেত্রে তো রেকর্ডের মধ্যে ওইখানে ক্লাসের ফিডব্যাকটা তুমি ইনস্ট্যান্ট প্রশ্ন করে উত্তর নিতে পারবে না। ঠিক আছে, আমি আর একটু তোমাদের সাথে শুরু করে দিই। হুম। তো কথায় হচ্ছে এটা, পেজে একটা দিতে বলে শুরু করেন। ওকে, আমি কি পরে প্রিয় শুরু করবো নাকি? ওকে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আহ, আমরা একটু কথাটা কৌতূহলী বলে লিখি এটা। আমাদের সাথে যারা যুক্ত হয়েছে একটু খেয়াল করবে। তোমাদের অনেক বন্ধু বান্ধব আশেপাশে আছে, তারা অনেক মানুষ ভুল করে, এই বয়সে মানুষ ভুল করতে পারে। আমরা যখন কোনো ছাত্রছাত্রীকে পড়াই,
আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়েই পড়াই, মন প্রাণ চেষ্টা করি এবং ছাত্রছাত্রীদের যাতে আমরা উপকার করতে পারি। এবং আমরা পরামর্শটাও সেইভাবে দিই যাতে এটা এক্সক্লুসিভ হয় এবং এটা তোমাদের মধ্যে থাকলে তোমাদের জন্য লাভদায়ক। বাট জিনিসটা যখন অনেকের কাছে চলে যাবে এটা তোমাদের লস হয়। আমরা যেটা যেটা বলবো, এখানে ভর্তি হওয়ার পর অনেক ছেলেমেয়েরা ক্লাস রেকর্ড করে এটা সেটা অন্যায় কাজ করে। বাট এতটুকু বলবো, যারা এই কাজগুলো করছে তাদের কারো কারো বিরুদ্ধে আমরা অ্যাকশন অবশ্যই নিব, এবং সেই অ্যাকশনটা খুবই ক্লিয়ারে ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এটুকু আমি শুধু এটুকু বলে রাখবো, তাদের অনেকের কেরিয়ার ধ্বংসের মধ্যে পড়ে যাবে, আহ, মানে ধারপান্তে চলে যাবে। কি করবে সেটা মানে এটা সবাই শুনতে পারবে। তো এই জন্য বলবো যে এই ধরনের অন্যায় কাজে ইনভলভ না হয়ে ওই 200 টাকা 300 টাকা এই সস্তা দিয়ে যদি মানুষের সবকিছু মানুষকে শিক্ষককে কেনা যেত, তাহলে পৃথিবীর সব মানুষ এইভাবে রেকর্ড কিনে সব শিক্ষিত হয়ে যেত, মানুষের মধ্যে নৈতিকতা থাকতো না এবং সে যে কোনো অন্যায় কাজ করতে পারতো। ঠিক আছে, আমরা অন্যায়কে অন্যায় বলবো। ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। যেখানে অন্যায় দেখবো সেই অন্যায়টাকে আমরা অন্যায় বলবো এবং অন্যায়টা থেকে দূরে থাকবো এবং অন্যকে আমরা এটা না করার জন্য পরামর্শ দেবো। এটি হচ্ছে নৈতিকতা হওয়া উচিত। তো পরামর্শ থাকবে এটাই, অন্তত যারা যারা এই ধরনের অন্যায় কাজ করে, ইলিগাল কাজগুলো করে, নিজের বিবেককে জিজ্ঞেস করবে। কারণ তুমি এখনো বেকার মানুষ, এখন বেকার মানুষ যদি শুরুটাই অন্যায় দিয়ে শুরু করো, সেক্ষেত্রে হয়তো আশীর্বাদ পাবে না। আশীর্বাদটা খুব দরকারি জিনিস। হ্যাঁ, শিক্ষকের, মা বাবার, গুরুজনের এই আশীর্বাদ গুলো লাইফে খুব দরকার আছে। আমরা তোমাদের কাছ জন্য মন প্রাণ থেকে দোয়া করব এবং দোয়া করি। বাট আমরা যেটুকু নিয়েছি সেটুকু নিচ্ছি। আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী একটু ডিমান্ড করেছি। আমরা 2জন শিক্ষক এই কোর্সটা পরিচালনা করব, সাথে প্রতিষ্ঠান আছে। তো সেই হিসাবে আমরা সবকিছু খরচ হিসাব করে আমরা ন্যূনতম একটা ফি আমরা ধার্য করেছি, এবং যেটা আমরা মনে করি আমরা ডিজার্ভ করি। এইটুকু তোমাদের কাছে আমরা বলতে চাই। বাট এর বাইরে যারা অন্যায় কাজ করবে সেটা তাদের নিজস্ব বিষয়। কে কি করবে সেটা যেন সবাই যেন একটু সাবধান থাকে, হ্যাঁ? আমরা আজকে ইংরেজি বিষয়ে যেহেতু প্রশ্ন করবো, এবার 45তম বিসিএস ইংরেজির যে পরীক্ষা আসছে, এতে করে আমরা অনেকেই দেখেছি যে পরীক্ষা হলে এই প্রশ্ন সম্পর্কে, কোর্স সম্পর্কে যদি প্রায়র কোনো ধারণা না থাকে, তাহলে পরীক্ষা হলে গিয়ে আমরা খুবই বিব্রতকর অবস্থা পড়ি, ফুল অ্যান্সার করা খুব কঠিন হয়ে যায় এবং অনেকেই পরীক্ষায় খারাপ করি। আমরা সবসময় আশা করব এমন ভাবে প্রস্তুতি নিব যাতে করে আমরা নিজের চেষ্টায় যতটা নাম্বার পাওয়ার কথা, যাতে এই কোর্সের মাধ্যমে আমরা যেন আমাদের আমাদের চেষ্টার সাথে আরো 20 থেকে 30 নাম্বার যেন যুক্ত হয়। আমাকে বেশ কয়েকজন এর আগে নক করেছে যে 43তম বিসিএসে আমাদের বিসিএস প্রশাসন ক্যাডারে কোয়ালিফাই করেছে একজন, সে 45তম বিসিএসে আমাদের ইংরেজি রিটেন কোর্স করেছে এবং সে মেসেজ দিয়েছে, স্যার যদি এই কোর্সটা আগে থেকে 45তম বিসিএসে আপনাদের কাছ থেকে করতাম, তাহলে আমি নিশ্চিত আমার মিনিমাম 15 থেকে 20 নাম্বার বাড়তো। আর 15 থেকে 20 নাম্বার বাড়লে আমি হয়তো সিরিয়ালি অনেক দূর, আরো অনেক দূর আগে এগিয়ে যেতে পারতাম। তো এটা আর কি। তো আমরা এই কোর্সের মাধ্যমে আমরা এই জিনিসটাই তুলে ধরতে চাই যে কৌশল একটা খুব বড় জিনিস। রিটেন মানে কৌশলী হওয়া। এখানে জানার চেয়ে বেশি হচ্ছে তুমি কতটা বেশি কৌশলী হতে পারছো। তুমি যদি কৌশলী না হও, তাহলে কিন্তু রিটেন পরীক্ষায় কোনো সময় তুমি ভালো করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে, সাধারণ মানুষ সবাই যেটা ফলো করে, তুমি যদি সেই তরিকায় এগিয়ে যাও, তাহলে সেইখানে তুমি এভারেজ নাম্বার পাবে, সাধারণ নাম্বার পাবে। বাট তুমি যদি একটু ভিন্ন রাস্তায় হাঁটতে চেষ্টা করো, ডিফারেন্ট ওয়েতে চলা, অ্যাপ্রোচ মানে এগিয়ে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার রিস্ক কিছুটা আছে, কিন্তু তোমার এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব অনেক বেশি এবং অনেক বেশি নাম্বার উঠাতে পারবে তুমি। তো আমরা এই ডিফারেন্ট অ্যাপ্রোচটাই আমরা তোমাদেরকে শেখাবো। আমরা আমাদের অভিজ্ঞতা ধরে গত 18-19 বছর যাবৎ বিসিএস বিসিএস পড়াই শিক্ষক হিসেবে। আর এর আগে যেহেতু বিসিএস দিয়েছি এবং ব্যক্তিগতভাবে আমি পুলিশ ক্যাডারে রিকমেন্ডেড ছিলাম, তো যেহেতু বিশেষ পুলিশের রিকমেন্ডেড ছিলাম এবং বিশেষ জন্য ছাত্র হিসেবে একসময় আমিও প্রস্তুতি নিয়েছি এবং শিক্ষকতা করছি গত 18 বছর যাবৎ, ইংরেজি পড়াচ্ছি। হ্যাঁ, বিশেষ ইংরেজি পড়াচ্ছি। তো সেই হিসাবে আমি বলতে পারি এই দীর্ঘ অভিজ্ঞতায় মোটামুটি যতটুকু মানে প্রাজ্ঞতা হ্যাঁ এসেছে নিজেদের মধ্যে, তো এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই শেয়ারিংটা তোমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে যদি তোমরা কাজে লাগাতে পারো। আমাদের প্রতি আস্থা নিয়ে যেহেতু তোমরা আসছো, আমরা অবশ্যই আমরা এতটুকু বলতে চাই, তোমাদের কখনো আমরা এই বিশ্বাসের ভঙ্গ হবে না। আমরা কখনো তোমাদেরকে আহ আমাদের মাধ্যমে তোমরা যে প্রতারিত হয়েছো এই কাজটা কখনই হবে না ইনশাল্লাহ। এইটুকু শুধু আমরা তোমাদেরকে গ্যারান্টি দিতে চাই। তোমরা আমাদের কথাগুলো শুনবে
এবং সেই অনুযায়ী কাজ করবে, ইনশাল্লাহ দেখবো ভালো কিছুটা ফিডব্যাক। আজকে আমরা রিটেন ইংলিশে যে 200 নম্বর আছে, এই 200 নম্বর সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দিয়ে তারপর আমি ক্লাস শুরু করব। ওকে, তো যেহেতু সপ্তাহে 4 দিন করে ক্লাস দেবো, আমরা আশা করছি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা কোর্সটা শেষ করে ফেলতে পারবো। মাসে 16 দিন, 2 মাসে 32 দিন, তাহলে 32 দিন, 2 মাস মানে 16, প্রতি মাসে 16 দিন হলে 2 মাসে 32 দিন। আমরা হোপফুলি জুলাই বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আমাদের এই কোর্স আমরা সুসম্পন্ন করতে পারবো। তারপরে যদি আরো 2 দিন বেশি লাগে, সময় থাকে, আমরা সেটাও করবো। আর ক্লাস তো রেকর্ড থাকছেই। হ্যাঁ, ক্লাস যেহেতু রেকর্ড থাকছে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত, তোমরা ক্লাসের রেকর্ড দেখতে পারবে এবং সরাসরি ক্লাসগুলো করে নিজেদেরকে সমৃদ্ধ করবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে এবং প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, আমরা ক্লাস করবে কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবে না, তাহলে কিন্তু এইটা থেকে ফিডব্যাক আসবে না। ঠিক আছে, ওকে। আমরা আজকে রিটেন এর 200 নম্বরের সিলেবাসটা সম্পর্কে একটু, আমরা কোন অংশে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, কোন কোন টপিকগুলোর উপর প্রায়োরিটি দিতে হবে, কিভাবে পড়তে হবে, এটা একটু আলোচনা করে তারপরে আমি টপিক নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ওকে। তাহলে প্রথমত আমরা যেটা বলবো, বিশেষ রিটেন রিটেন ইংলিশ, বিশেষ রিটেন ইংলিশে পরীক্ষা হবে 200 মার্কস। 200 মার্কসের পরীক্ষা হবে। এখানে 200-র মধ্যে তোমাকে 60 পাইতে হবে, 5 মার্ক হচ্ছে 60। আর পরীক্ষা দিতে হবে একটানা 4 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে 200 মার্কের পরীক্ষা হবে ইংরেজির, এর মধ্যে 200-র মধ্যে তোমাকে 60 পাইতে হবে। যদি 59 পাও, তোমাকে নাম্বার ধরা হবে তুমি 0 পেয়েছো, তাহলে 60 পাইতে হবে, 60-র উপরে পাইতে হবে বা 60 মিনিমাম পাইতে হবে। যদি 59 পাও, তাহলে 200-র মধ্যে তুমি নাম্বার 0 পেয়েছো ধরা হবে। আর একটানা পরীক্ষাটা হবে 4 ঘন্টা। তো 4 ঘন্টা পরীক্ষা হবে একটানা। আর এখানে এই 200-র মধ্যে কি থাকবে, 200-র মধ্যে এখানে 2টা পার্ট থাকবে। পার্ট এ, এটার জন্য হচ্ছে 100 নম্বর। পার্ট বি আছে, এই পার্ট বি এখানে থেকে প্রশ্ন থাকবে 100 নম্বর। এই টোটাল হচ্ছে 200 নম্বর। এবার পার্ট এতে কি থাকবে, আমরা পার্ট এতে থাকবে একটা, কি কি থাকবে, পার্ট এতে থাকবে কম্প্রিহেনশন থাকবে। পার্ট এতে একটা কম্প্রিহেনশন থাকবে, যেখানে 1000 থেকে 1500 ওয়ার্ডের একটা কম্প্রিহেনশন থাকবে এবং এই কম্প্রিহেনশনের উপরে তোমার কোশ্চেন থাকবে। কম্প্রিহেনশনের উপরে কোশ্চেন থাকবে। কোশ্চেন হচ্ছে 3 নম্বরের কোশ্চেন যদি আসে, তাহলে 10টা 3 নম্বরের কোশ্চেন থাকবে 30 নম্বর। ওর ওর 5টা 5 নম্বরের 6টা কোশ্চেন থাকবে 30 নম্বর। লক্ষ্য করো, কম্প্রিহেনশনে 35তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত 3 নম্বরের 10টা কোশ্চেন এসছে, এই কারণে 30 নম্বর। 6টা কোশ্চেন এসছে, সেখানে ছিল 30 নম্বর। তার মানে 30 নম্বর কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকবে 30 নম্বরের। বাট কোশ্চেনের ভ্যালু, এটা কখনো 3 নম্বর কখনো 5 নম্বর হতে পারে। যদি 3 নম্বরের কোশ্চেন হয় তাহলে 10টা কোশ্চেন আনসার করতে হবে, যদি 5 নম্বরের কোশ্চেন হয় তাহলে 6টা কোশ্চেন আনসার করতে হবে। তাহলে 45তমতে 5 6 30 এইভাবে ছিল। আর 35তম থেকে 44তম বিসিএস পর্যন্ত 3 10 30 এইভাবে ছিল। তাহলে আমাদের কোশ্চেনের এই প্যাটার্ন গুলো একটু খেয়াল করবো, আমরা 2টা প্যাটার্নেই প্রস্তুতি নিতে হবে। পার্ট এতে বি নম্বরে ছিল কম্প্রিহেনশন ছাড়া গ্রামার থাকবে। পার্টের বি নাম্বার হচ্ছে গ্রামার। গ্রামার থাকবে 30 নম্বর। এখানে এই 30 নম্বরে কি কি থাকবে সেটা আমাদের জানতে হবে। তো গ্রামারের যে কম্প্রিহেনশন থেকে গ্রামার থাকবে 30 নম্বর, এই 30 নম্বরের মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমরা এটা একটু জেনে নেই। আমরা 35তম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত আমরা গ্রামারের যে প্রশ্নগুলা যদি ব্রেকডাউন করি, সেখানে দেখতে পাই যে 10টা টপিকের উপরে গ্রামারের প্রশ্ন এসছে, 10টা টপিকের উপরে গ্রামারের প্রশ্ন আসছে। এবং এই 10টা টপিক কি কি ছিল আমরা সেখানে আলোচনা করি। তাহলে আমরা 10টা টপিকের উপর প্রস্তুতি নিতে হবে, যেহেতু 35 থেকে 45তম বিসিএস পর্যন্ত গ্রামারের 10টা টপিক থেকে প্রশ্ন আসছে। এই 10টা টপিকের উপর আমাদের এই প্রস্তুতি নিতে হবে। এই 10টার মধ্যে
যে কোনো 4টা টপিক থেকে তোমার গ্রামারে 30 নাম্বার থাকবে। বলে যে কোনো 4টা টপিকের উপর থেকে গ্রামারে মনে করো 30 নাম্বার থাকবে, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে 10টা টপিকের উপরে। তো আমরা এই 10টা টপিক কি কি হইতে পারে তো দেখি আমরা। তাহলে এখানে 10টার মধ্যে 1 নম্বর হচ্ছে পাংচুয়েশন থেকে প্রশ্ন আসবে। ইউজ ক্যাপিটালস, কমাস, অ্যাপোস্ট্রফি and quotation marks. Quotation marks where necessary. Where necessary সেখানে 10 নাম্বার। এই 35তম বিসিএসে এই টপিকটা থেকে 10 নাম্বার ছিল। 35তম বিসিএসে আসছে ইউজ ক্যাপিটালস, কমাস এন্ড অ্যাপোস্ট্রফি 5 নাম্বার, এন্ড ইউজ কোটেশন মার্কস হোয়ার নেসেসারি 5 নাম্বার। এই টোটাল ছিল 10 নাম্বার। তাহলে 35তম বিসিএসে এই টপিকটা থেকে 10 নাম্বার ছিল। 36 থেকে 45 পর্যন্ত আর কোনো পরীক্ষা এই টপিক থেকে প্রশ্ন আসেনি। বাট যেহেতু একবার এই টপিক থেকে প্রশ্ন আসছে, তার মানে নেক্সট টাইম যে কোনো সময় এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে। এটা অবশ্যই অবশ্যই তোমাকে প্রস্তুতি নিতে হবে। আর তাছাড়া এই টপিকটা তুমি না জানলে, প্র্যাকটিস না করলে, এই টপিকের বিষয়গুলো না জানলে রিটেনে, ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো অবস্থাতে স্মার্ট ইংলিশ হবে না। তোমাকে এই টপিকের মাধ্যমে আমি দেখিয়ে দেবো তোমার স্মার্ট ইংলিশ, স্ট্যান্ডার্ড ইংলিশ, অর্থাৎ তোমার যদি 100 নম্বর পাওয়ার ক্ষমতা থাকে, তুমি 130 নম্বর কিভাবে পাইতে হবে সেই টেকনিক গুলো আমি এই টপিকের মাধ্যমে শিখিয়ে দেবো। যদি আমাদের এই টেকনিক গুলো তুমি আত্মস্থ করতে পারো, তাহলে যেখানে তোমার পাওয়ার কথা 110, সেখানে তুমি পাবে 130 বা 40, এই নাম্বারটা তুমি পেয়ে যেতে পারো। তাহলে এই কৌশলগুলোর মাধ্যমে এইখানে এই প্রেসক্রিপশন থাকবে। এখানে শুধু আমরা প্রিলির জন্য শিখবো না, এটা রিটেনের একটা, ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা হোলিস্টিক অ্যাপ্রোচ এই টপিকগুলোর মাধ্যমে থাকবে। তো এইগুলো অবশ্যই অবশ্যই তোমাকে ফলো করতে হবে। এক, গ্রামারের বি নাম্বারে আসছে ইউজ জয়েন দা join the following sets of sentences. Join the following sets of sentences by using openers, transitions, coordinates, subordinates, তাহলে এখানে আসছে এই টপিক থেকে আসছে 10 নাম্বার। বলছে নিচে যে জোড়া বাক্য দুটো দেওয়া আছে, এইভাবে কখনো 5 জোড়া কখনো 2 জোড়া বাক্য দেওয়া থাকে, সেটা থেকে 2টা বাক্যকে তুমি একটা বাক্যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যে কোনো বাক্যে রূপান্তর করতে হবে অর্থ অনুযায়ী। এবং এই একটা বাক্যকে, 2টা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করার সময় কখনো তোমাকে ওপেনার ইউজ করতে হবে, কখনো ট্রানজিশন ইউজ করতে হবে, কখনো কোঅর্ডিনেট মার্কার, কখনো সাবঅর্ডিনেট মার্কার ইউজ করে তুমি 2টা বাক্যকে একটা বাক্য করবা। এবং এটা করার জন্য
তোমার পরীক্ষায় ছিল 10 নাম্বার। এই টপিকটা থেকে 35তম বিসিএসে 10 নাম্বার ছিল, 37তম বিসিএসে 10 নাম্বার ছিল, এবং 45তম বিসিএসে 10 নাম্বার ছিল। যারা 45তম বিসিএসে আমার অনলাইন অফলাইনে ক্লাস করেছে তাদের প্রত্যেককে আমি বলেছি যে জয়েনিং সেন্স থেকে প্রশ্ন আসবে প্রস্তুতি নেওয়ার জন্য, এবং এটার উপর আমি ক্লাসও দিয়েছি কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। যারা আমার কথা শুনেছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে তারা এটা পারছে, আনসার করতে পারছে। যারা প্রস্তুতি নেয় নাই তারা কিন্তু গ্রামারের 10 নাম্বার ছেড়ে দিয়ে আসছে। ঠিক আছে? তো আমি কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বলে দিয়েছি, আমি 1 মাস আগে বলে দিয়েছি। শেষ করেছে তারা কিন্তু এটা জানে, এবং 45তম মধ্যে যারা ক্লাস করেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারে। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই টপিকটা থেকে 35তমতে প্রশ্ন আসছে, 37তমতে আসছে, 38তম থেকে তোমার 44তম বিসিএস পর্যন্ত আর প্রশ্ন আসেনি। তাই অনেকে মনে করছে এই টপিক থেকে আর প্রশ্ন আসবে না। তো এই জন্য এটার উপর প্রস্তুতি নেয় নাই, আমাদের কথা বলার পরেও শুনে নাই। যখন 45তমতে আসছে তখন যে বাস্তবতা বুঝতে পারছে যে এটা আসলে কি জিনিস। ঠিক আছে? ঠিক তেমনি হবে 1 নম্বর টপিক পাংচুয়েশন। এটা আমরা বারবার বলছি এটা আসতে পারে। তো এখন যে কোনো সময় এই টপিকটা আসতে পারে, কোনো টপিক বাদ দেওয়া যাবে না। এই দুইটা টপিক তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অতি অবশ্যই 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 গুরুত্ব দিতে হবে। এবং এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। সি নম্বর হচ্ছে ওয়ার্ড ফরমেশন। এখানে 5 নম্বর ছিল। ওয়ার্ড ফরমেশন 5টা সেল, এমডি সেল থাকবে। সেখানে একটা ওয়ার্ড দিবে, ভার দিয়ে বলবে যে এটা নাউন কি অ্যাডজেক্টিভ কি, অথবা অ্যাডজেক্টিভ দিয়ে বলবে যে এটার ভার কি নাউন কি, হ্যাঁ নাউন দিয়ে বলবে যে এটার ভার কি অথবা অ্যাডজেক্টিভ কি। এইভাবে 5টা হ্যাঁ সেল থাকবে। এটাকে তৈরি করতে হবে। ওয়ার্ড ফরমেশন এখানে 5 নাম্বার থাকবে। এটা 35তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় আসছে, এবং আমরাও জোর দিয়ে বলছি এটা থেকে প্রশ্ন আসবেই। কিন্তু 45তম দেখা গেলো এটাই আসেনি। তার মানে যেটা একদম নিশ্চিত ছিল সব পরীক্ষা আসছে, এটা থেকে পরীক্ষা আসে নাই। কিন্তু যেটা ওই একবার দুবার আসছে সেখান থেকে প্রশ্নটা চলে আসছে। এই জন্য পরীক্ষায় কোনো অবস্থাতেই একবার যেটা আসছে সেটাকে দ্বিতীয়বার বাদ দেওয়া যাবে না, এটার উপর প্রস্তুতি নিতে হবে। তো এইটাও অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তাহলে 5 নাম্বার থাকবে। তারপর হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারে আসছে ব্রেকডাউন, ব্রেকডাউন দ্য ফলোইং sentence into 4 simple sentences. এখানে আসছে এই প্রশ্নটা আসছে 38তম বিসিএস আসছে। এই প্রশ্নটা 38তম বিসিএস আসছে যে নিচের বাক্যটিকে ভেঙে 4টা সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলছে, অর্থের পরিবর্তন না করে। তার মানে ক্লজ সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স, মাল্টিপল সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় এই ধারণাগুলো থাকলে এটা তুমি ব্রেকডাউন করতে পারবে। ওকে। তারপরে ছিল এই নাম্বারে আসছে রাইট দ্য meaning of the words. Write the meaning of the words in English. যে নিচের ওয়ার্ড গুলোর 5টা ওয়ার্ড থাকবে, দেওয়া থাকবে, এগুলোর মিনিংটা ইংলিশে লিখতে বলছে। তার মানে ওয়ার্ড মিনিং খুব ইম্পর্টেন্ট। এখানে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, প্রতিটা ওয়ার্ডের ইংলিশ মিনিং লিখতে হবে। ঠিক আছে? তার মানে ওয়ার্ডের উপর তোমার গুরুত্ব দিতে হবে। ওয়ার্ড থেকে প্রশ্ন আসবেই, ওয়ার্ড থেকে প্রশ্ন আসবেই। এখানে তোমার এই 5টা ওয়ার্ড থাকবে। যেমন মনে করো ভাইয়েবল, এটা দিলো, এটা মিনিংটা কিভাবে লিখবা?
দ্যাট ক্যান বি ডান। একটা যখন মিনিং চাইবে এটাকে তোমার আমরা এক্সপ্লেন করে লেখার চেষ্টা করবো। একটা ওয়ার্ড মিনিং যখন চাইবে ওয়ার্ডটা এক্সপ্লেন করে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড না লিখে এটাকে এক্সপ্লেন করে লেখার চেষ্টা করবে, তাহলে ওয়ার্ড মিনিংটা হবে। সো ওয়ার্ড মিনিংটা হচ্ছে আমরা ওয়ান ওয়ার্ড না লিখে এক্সপ্লেন করবো। হ্যাঁ, এইভাবে দ্যাট ক্যান বি ডান, পসিবল দিলে হবে। ভাইবল মানে পসিবল, এটা হচ্ছে আমরা দ্যাট ক্যান বি ডান এইভাবে লিখলে এটা আরো আরো ভালো হবে। সো এখানে থাকবে 5টায় 5 নাম্বার। এরপরে আসছে আহ এরপর আসছে মেক সেন্টেন্স উইথ দ্য following words and phrases, with the following words and phrases। এখানে হচ্ছে 10 নাম্বার, 10টায় 10 নাম্বার, প্রতিটা 1 নাম্বার করে 10 নাম্বার। তো এখানে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, কতগুলো ফ্রেজ দিয়ে দেখবে, দিয়ে 10টা দিবে, 10টা দিয়ে প্রতিটা দিয়ে একটা করে বাক্য লিখতে হবে। সেই যেমন থ্রু আউট দিয়ে একটা বাক্য, অ্যাজ ওয়েল এজ দিয়ে একটা বাক্য, এরকম ভাবে 10টা ওয়ার্ড দিবে। ফ্রেজ হইতে পারে, ইডিয়মস হইতে পারে, হ্যাঁ, অথবা একটা ওয়ার্ড হইতে পারে, এটা দিয়ে তুমি বাক্য লিখবা। মজার বিষয় হচ্ছে এই টপিক থেকে 4 থেকে 5 বার পরীক্ষা প্রশ্ন আসছে, 4 থেকে 5 বার এই টপিক থেকে প্রশ্ন আসছে, এবং সেখানে 10টা ওয়ার্ড দিয়েছে, প্রতিটা ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য লিখতে বলছে, এবং বাক্যটা কোন সেন্টেন্স হবে এটা চয়েসটা তোমার ছিল। ঠিক আছে, কিন্তু এই এই সেম এটা এই প্রশ্নের এই 45তমতে আসছে এইভাবে, এই সেম প্রশ্নটা 45তমতে আসছে কিভাবে আসছে সেটা দেখো। 45তমতে আসছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড। এখানে ছিল প্রতিটা 1 নাম্বার করে 10টা ওয়ার্ড, 10 নাম্বার। এই পয়েন্টটা থেকে 45তমতে আসছে, এটা আসছে 45তমতে। এখানে 10টা ওয়ার্ড দিয়েছে, দিয়ে প্রতিটা ওয়ার্ডের পাশে একটা ক্লু দিয়ে দিচ্ছে যে তোমাকে এই বাক্যটা তৈরি করতে হবে। যেমন আসছে সাস্টেনেবল, সাস্টেনেবল দিয়ে দিয়েছে কম্পারেটিভ, সাস্টেনেবল দিয়ে দিচ্ছে কম্পারেটিভ। তার মানে তোমার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে তৈরি করতে হয় স্ট্রাকচার জানতে হবে। এই কম্পারেটিভ ডিগ্রি একটা বাক্য তৈরি করতে বলছে। তার মানে তোমার কি লাগবে, তুমি যদি প্রিলিতে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তারপরে তোমার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার ডিক্লারেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই বাক্যগুলোর প্যাটার্ন যদি তোমার জানা থাকে তাহলে এই টপিকটাতে তুমি ভালো করতে পারো। তারপর আসছে মনে করো কন, যেমন প্রিজার্ভ, প্রিজার্ভ এটা দিয়ে দিছে কমপ্লেক্স, জাস্ট এইভাবে ওয়ার্ড গুলো আসছে। তার মানে এই প্রিজার্ভ এটা একটা ভার, এটা দিয়ে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। তার মানে তোমার মতো করে বাক্য লেখলে হবে না, এখানে নির্দেশনা রয়েছে এই এই ভারটাকে ইউজ করে এমন একটা বাক্য তৈরি করে যে বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আরেকটা যেমন বলি, যেমন এক্সপ্লয়টেশন, এক্সপ্লয় এক্সপ্লয়টেশন এটা দিয়ে দিছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, বলছে এই ওয়ার্ডটাকে ইউজ করে এমন একটা বাক্য তৈরি করো যাতে বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য একটা তৈরি করতে হবে, তাহলে এক্সপ্লয়টেশন দিয়ে একটা এমন বাক্য তৈরি করতে হবে যে বাক্যটা ইম্পারেটিভ হবে। প্রিজার্ভ দিয়ে বলছে কমপ্লেক্স, তার মানে এটা দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। সাস্টেনেবল দিয়ে একটা কম্পারেটিভ ডিগ্রি, এরকম ভাবে যে ওয়ার্ড গুলো দেওয়া হয়েছে এটা দিয়ে বলছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে তোমার কি নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তোমার কম্পারেটিভ ডিগ্রি, মানে এইভাবে বাক্য তৈরি করতে বলছে। তার মানে যেই ওয়ার্ডটা দেওয়া হয়েছে
সেই ওয়ার্ডটা দিয়ে যেই বাক্যটা তৈরি করতে বলা হয়েছে ওই বাক্যটাই তোমাকে তৈরি করতে হবে। যদি না করতে পারো তাহলে কিন্তু নাম্বার পাবে। তাহলে আগের ইয়েতে ছিল কি, যে 10টা ওয়ার্ড দিয়ে বলছে এই 10টা ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করো, তার মানে বাক্যটা তুমি তোমার মতো করে তৈরি করতে পারছো। আর এখানে বলা হয়েছে কি, আমি যে 10টা ওয়ার্ড দিলাম এই 10টা ওয়ার্ড দিয়ে তুমি আমাদের নির্দেশ মতো, হ্যাঁ, বাক্য তৈরি করো। তোমার তোমার মতো করে না, আমাদের নির্দেশ মতো। তার মানে এটা তোমাকে প্রস্তুতি দেবে। তাহলে এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন করা যায়, মাল্টিপল সেন্টেন্স কিভাবে গঠন করা যায়, হ্যাঁ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে গঠন করতে হয়, স্ট্রাকচার গুলো আমাদের জানতে হবে। আমাদের গঠন হচ্ছে স্ট্রাকচার গুলো জানতে হবে। তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। তারপরে ডিক্লারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো স্ট্রাকচার জানতে হবে। তাহলে স্ট্রাকচার জানলে তুমি এই টপিকটা কাজে লাগবে। এই টপিকটা প্রিলি এবং রিটেন দুই জায়গায় কাজে লাগবে। প্রিলি এবং রিটেন দুই জায়গায় এই টপিকটা কাজে লাগবে। অবশ্যই অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসছে 45তম আরেকটা প্রশ্ন আসছে, আমরা এটাও অ্যাড করি। পঁয়তাল্লিশতম আরেকটা আসছে, যেমন ফাইন্ড আউট এরর্স or identify errors in the paragraph। এটা হইতে পারে কোনো একটা সেন্টেন্স, in the paragraph or sentence, and correct them grammatically। এখানে হচ্ছে 10 মার্ক ছিল, হ্যাঁ। এখানে মানে আমরা প্রিলিতে যে কারেকশন শিখছি, টোটাল গ্রামার এখানে চলে আসছে। তার মানে এই টপিকটা ভালো করে পড়লে প্রিলি এবং রিটেন দুটেই কারেক্ট হবে। প্রিলি এবং রিটেন গ্রামারটা কভার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বেস্ট প্রিলিতে এই টপিকটা প্রিলিতে কাজে লাগবে, রিটেনের কাজ লাগবে। তাহলে 45তমতে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। সেখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে, প্যারাগ্রাফটাতে 5-7টা বাক্য ছিল। ওই বাক্যগুলোর মধ্যে বলছে এই বাক্যগুলো পরে কোন বাক্যের মধ্যে ভুলটা আছে ভুলটা বের করো, এবং ওই ভুল বাক্যটাকে শুদ্ধ করতে বলা হয়েছে। ঠিক আছে। তো এরকম ভাবে 10 নাম্বার ছিল। তো আমরা দেখতে পেয়েছি 45তমতে যে প্রশ্ন আসছে সেখানে 3টা ভুল ছিল। 3টা ভুল ইনস্ট্যান্টলি যারা কারেক্ট করতে পারছে, 3টা ভুল কারেক্ট করে 10 নম্বর পেয়ে গেছে। তাহলে খুব মজার একটা টপিক ছিল এটা। তো এটার উপর আমরা অবশ্যই এমন ভাবে ক্লাসটা দেবো যাতে প্রিলি রিটেন দুটোই কভার করে। ঠিক আছে। এটাতে এই জিনিসটা চলে আসবে। তো 10 নম্বর ছিল এখানে। এরপর আসছে এরপর আসছে রাইট দা write the synonym write the synonym of the following words and make sentence with the synonym। এখানে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে। বলা হচ্ছে যে এই 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, এই প্রতিটা ওয়ার্ডের তোমাকে একটা সিনোনিম লিখতে হবে, এবং ওই সিনোনিম দিয়ে তোমাকে বাক্যটা লিখতে হবে। এইভাবে 10 নম্বর। এবং এটা 4 থেকে 5 বার আসছে। এটা 4 থেকে 5 বার আসছে। এটা যে কোনো সময় এটা আসার সম্ভাবনা খুব বেশি, অতি অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে এটা এটা অবশ্যই অবশ্যই তোমাকে জানতে হবে। এরপরে তোমার
আই, যে নাম্বারে আমরা দেখি। তারপরে আছে এটার পাশাপাশি আমরা আরেকবার আসছে কি, যেমন অ্যান্টোনিম, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিম। এখানেও ছিল 10 নম্বর। হ্যাঁ, এইটু কমপক্ষে দুইবার আসছে। হ্যাঁ, সো রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিম। বলছে নিচের ওয়ার্ডগুলির বিপরীত শব্দ লিখো এবং ওই বিপরীত শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করো। আর এর আগে আছে নিচের ওয়ার্ডগুলির সমার্থক শব্দ লিখো এবং ওই সমার্থক শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করো। তাহলে কিভাবে লিখবা, জাস্ট প্রসেস হচ্ছে এরকম। জাস্ট একটু দেখাই আমি। এখানে 10 নম্বর ছিল। হ্যাঁ? তো সেটা কিভাবে আসতে পারে একটু আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন এগুলো যখন পরীক্ষা আসবে, তোমাকে এই কৌশলটা তোমাকে ফলো করতে হবে। কৌশলটা কি দেখো, এর ক্ষেত্রে মনে করো আসছে গিভেন ওয়ার্ডস, উত্তরটা কিভাবে লিখবা? যেমন গিভেন ওয়ার্ডস, তারপর হচ্ছে সিনোনিম চাইছে, সিনোনিম, তারপর হচ্ছে সেন্টেন্স। এইভাবে কলাম করে যদি মনে করো গিভেন ওয়ার্ডস আসলো কি, সাপোজ অনেস্টি, অনেস্টি, তো অনেস্টির সিনোনিম কি, সাপোজ সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি। তাহলে অনেস্টির সিনোনিম হচ্ছে সিনসিয়ারিটি। এবার এই সিনসিয়ারিটি দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন আই ডিড ইট উইথ সিনসিয়ারিটি। বাক্য আরো বড় হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, আই ডিড ইট উইথ সিনসিয়ারিটি। দেখো এই সিনসিয়ারিটি ইউজ করে একটা বাক্য লিখলাম। তাহলে প্রদত্ত অর্ডার একটা সিনোনিম লিখতে বলছে এবং ওই সিনোনিম দিয়ে তোমাকে একটা বাক্য লিখতে হবে। তাহলে এইভাবে তুমি 5টা ওয়ার্ড আসবে, তাহলে 5টা ওয়ার্ডের সিনোনিম, তারপরে ওই সিনোনিম দিয়ে বাক্য লিখবে। তো সিনোনিম অ্যান্টোনিম লেখার সময় এটা সিঙ্গেল ওয়ার্ডে মিনিংটা লিখবে, আর ওয়ার্ড মিনিং লেখার সময় একাধিক ওয়ার্ড ভেঙে ভেঙে লিখবে। ঠিক আছে? আবার মনে করো সিনোনিমের জায়গায় যদি অ্যান্টোনিম আসে তাহলে কি হবে? তাহলে তুমি সিনোনিমের জায়গায় লিখবে অ্যান্টোনিম, আর এবার অ্যান্টোনিম দিয়ে বাক্য লেখো। লিখলে কি হবে? এই সিনোনিমটা অ্যান্টোনিম করলে কি হবে? যেমন অনেস্টি, তার সিনোনিম কি, সাপোজ ডিসিট। বলে অনেস্টি তার অ্যান্টোনিম হচ্ছে ডিসিট। এবার ডিসিট দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন আই প্রেফার অনেস্টি টু ডিসিট। আই প্রেফার অনেস্টি টু ডিসিট। তাহলে কি হলে এই ডিসিট দিয়ে একটা বাক্য। হ্যাঁ, সিনোনিম দিয়ে বাক্য তৈরি করতে পারলে সিনোনিম দিয়ে বাক্য তৈরি করতে হবে, অ্যান্টোনিম দিয়ে বাক্য তৈরি করতে হলে ওই অ্যান্টোনিম দিয়ে বাক্য তৈরি করতে হবে। এই প্রশ্নটা অতি অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তো তোমাকে অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমার প্রিমিয়ার বকলের বইটা এই মাসে ইনশাল্লাহ আসতেছে, নিউ এডিশন। এবং আমার বইয়ের মধ্যে সিনোনিম থেকে অ্যান্টোনিম কিভাবে করতে হবে, ওয়ার্ড ফরমেশন কিভাবে করতে হবে, এবং আমার সিলেক্টেড 500 ওয়ার্ডস আছে এই বইয়ের মধ্যে। এবং স্পেলিং টপিকে এরকম অনেকগুলো ওয়ার্ড আছে। প্রত্যেকটা জায়গায় যেই ওয়ার্ডগুলো পরীক্ষা আসতে পারে সেই ওয়ার্ডগুলির পাশে স্টামাক দেওয়া আছে। এবং 500 ওয়ার্ডের প্রতিটা দিয়ে একটা করে বাক্য তৈরি করা আছে। তো 500 ওয়ার্ডের প্রতিটা দিয়ে একটা করে বাক্য তৈরি করা আছে। তো তুমি সেইটা ফলো করে, তো ওই বইটা পড়ার জন্য আমি অবশ্যই তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। ওকে, যাদের আমার কাছে আমার বকুলের বইটা যাদের কাছে আছে ইতিমধ্যে, তাহলে ওকে। না থাকলে এই বইটা অবশ্যই এই মাসে আসবে, আসলে এই বইটার সঙ্গে আমার বই দুটো নিয়ে আসা। আর পারলে আমার গ্রামার বইটাও তোমার সাথে রাখতে পারো, কারণ সেখানে তোমার ক্লজ টপিক সম্পর্কে, হ্যাঁ, বিস্তারিত অনেক বড় কিছু আছে। তাহলে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তারপরে তুমি তারপরে তোমার ইম্পারেটিভ, ডিক্লারেটিভ, হ্যাঁ, অপটেটিভ, এই ধরনের বাক্যগুলো যে কিভাবে গঠন করবে স্ট্রাকচার অনুযায়ী সেভাবে দেওয়া আছে। আমার এই প্রিমিয়ার গ্রামার বইটাতে নতুন এডিশনে এক্সক্লুসিভ কিছু আসবে ক্লজ টপিকে, অনেক কিছু ক্লজ টপিকে, প্রিপোজিশন টপিকে, ভার্ব টপিকে, হ্যাঁ, তোমার এই এক্সক্লুসিভ কিছু এই টপিকটার মধ্যে নতুন কিছু যুক্ত হয়ে যাচ্ছে। এটা এক্সক্লুসিভ কিছু একটা পাবে। আর এইটা অবশ্যই অবশ্যই এই বইটা, যেহেতু তোমাদের বকুলের একটা রিটেনে বড় একটা ফ্যাক্টর, এই বইটা অবশ্যই নতুন এডিশনটা তোমাদের সংগ্রহে রাখার জন্য পরামর্শ দিচ্ছি।
আমার প্রিমিয়ার ভোকাবুলারি এই বইটার মধ্যে বাক্য সহকারে আমার সিলেক্টেড ওয়ার্ড আছে এখানে। সিনোনিম থেকে অ্যান্টোনিম কিভাবে করবা, ওয়ার্ড ফরমেশন, তারপরে তোমার 500 সিলেক্টেড ওয়ার্ডস, প্রত্যেকটার মধ্যে স্টামাক দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট, এবং বাক্য তৈরি করা আছে। অবশ্যই অবশ্যই এটাকে ফলো করার জন্য পরামর্শ রইলো। যদি যেহেতু আমাদেরকে জেনে শুনে আসছে আমাদের কাছে, তাহলে আমি পরামর্শ দিব এই বইটা সংগ্রহ করার জন্য। আশা করছি এই বইটা তোমাকে বিক্রি করবে না, অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এই গ্রামারের যে 10টা টপিক থেকে বিশেষ রিটেনে 30 নম্বর থাকতে পারে, এই 10টা টপিক আমি সিলেক্ট করে দিলাম। এই 10টা টপিকের মধ্যে যে কোনো 4টা টপিক থেকে তোমার বিসিএস এ 30 নম্বর থাকবে। আর তার মানে তোমার এই 10টা টপিকের উপর তোমার অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে হবে। কেউ যদি কোনো একটা টপিক স্কিপ করো, তাহলে সেটার দায় তোমার, আমাদের না। আমি চেষ্টা করবো এই 10টা টপিকের উপরেই তোমাকে কম বেশ একটা ধারণার জন্য, এবং ক্লাস পাবে, হ্যাঁ, ইনশাল্লাহ। এরপর হচ্ছে পার্ট এতে 3 নম্বর হচ্ছে সামারি আসবে। 3 নম্বরে সামারি থাকবে সামারাইজ। সামারাইজ, সামারাইজ দ্য প্যাসেজ is in 100 ওয়ার্ডস। ইন 100 ওয়ার্ডস, এখানে 20 নম্বর। বলছে যে কম্প্রিহেনশনটা পরীক্ষা আসছে, এই কম্প্রিহেনশনটাকে 100 ওয়ার্ডের মধ্যে সামারি লিখতে বলবে। ঠিক আছে, কম্প্রিহেনশনতে ওয়ার্ড থাকবে 1000 থেকে 1500 ওয়ার্ড বা 1200 ওয়ার্ড। সেই 1500, 1200, 1000 ওয়ার্ডকে 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে সামারাইজ করতে বলা হয়েছে। এইটা 35তম থেকে 44তম বিসিসে এইভাবে সামারিটা আসছে। প্রথমে এইভাবে ছিল, 20 নম্বর ছিল, হ্যাঁ, ওকে। আর 45তমতে এসে যেটা হয়েছে, 45তমতে হয়েছে কি, 45তমতে কিভাবে আসছে দেখো। 45তমতে আসছে write the main idea of the passage. Write the main idea of the passage. Write the main idea of the passage. Give your comments, my personal opinion, recommendations, and a suitable title. Suitable title. এই সবগুলো হবে in 100 ওয়ার্ডস। তাহলে 100 ওয়ার্ডের মধ্যে বলা হচ্ছে যে উপরের কম্প্রিহেনশনটার মেইন ওয়ার্ড গুলা, মেইন আইডিয়াটা লিখতে হবে। তারপর তোমার ব্যক্তিগত কমেন্ট দিতে হবে একটা প্যারায়। তারপরে এই প্যাসেজের উপর একটা সুটেবল টাইটেল দিতে হবে। এই তিনটার উপরে তোমার প্রশ্ন আছে। এই মেইন আইডিয়ার উপর 10 নম্বর, মেইন আইডিয়া থেকে মেইন আইডিয়ার উপর ছিল 10 নম্বর। তারপরে পার্সোনাল অপিনিয়ন হচ্ছে কমেন্টস, এটাতে ছিল 7 নম্বর। তারপরে সুটেবল টাইটেল, এটা ছিল 3 নম্বর। টোটাল হচ্ছে 20 নম্বর। তাহলে পরীক্ষায় এইটা হচ্ছে 45তমতে আসছে। 45তমতে কি, যে কম্প্রিহেনশনটা আসছে এটার মেইন আইডিয়া গুলো লিখতে হবে 10 নম্বরে, এটার জন্য 10 নম্বর। তারপর হচ্ছে তোমার ব্যক্তিগত রিকমেন্ডেশন, যেই আইডিয়াটা লিখবা, মেইন আইডিয়া লিখবা, এইটার উপর তোমাকে একটা সুপারিশ করতে হবে, ব্যক্তিগত মতামত দিতে দিতে বলছে, এটার জন্য 7 নম্বর। এরপর হচ্ছে তুমি কম্প্রিহেনশনের উপর একটা সুটেবল টাইটেল লিখতে বলছে, এটার জন্য 3 নম্বর। তাহলে প্রথম প্যারাতে হচ্ছে মেইন আইডিয়া, দ্বিতীয় প্যারাতে তোমার ব্যক্তিগত মতামত, তৃতীয় প্যারাতে সুটেবল টাইটেল। তাহলে 45তমতে যে সামারিটা আসছে, এখানে 3টা প্যারা ছিল, 3টা প্যারায় লিখতে হবে। প্রথম প্যারাতে মেইন আইডিয়া, দ্বিতীয় প্যারাতে তোমার পার্সোনাল কমেন্টস, ব্যক্তিগত মতামত, তৃতীয় প্যারাতে হচ্ছে সুটেবল টাইটেল। এই 3টা প্যারাকে তুমি 100 নম্বরের মধ্যে 3টা প্যারায় সামারিটা লিখতে বলছে 45তমতে। এখানে ছিল প্রথম প্যারার জন্য মেইন আইডিয়া 10 নম্বর, দ্বিতীয় প্যারা ব্যক্তিগত মতামত 7 নম্বর, তৃতীয় প্যারায় সুটেবল টাইটেল 3 নম্বর, এইভাবে 20 নম্বর। তাহলে 45 থেকে 35তম থেকে 44তম পর্যন্ত সামারি আসছে এইভাবে, আর 45তম সামারিটা আসছে এইভাবে। এই দুইটা প্রসেসে তোমাকে শিখতে হবে। অবশ্যই অবশ্যই এই বিষয়ে তোমাকে পূর্ব ধারণা না থাকলে এটা আসলে আনসার করা খুব কঠিন হবে। এবং সামারিটা কিভাবে করতে হবে সেটা ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে তোমাদেরকে দেখাই দেবো, এবং কিভাবে সামারিটা লিখতে হবে।
4 নম্বর আসছে, পার্টের 4 নম্বর হচ্ছে রাইট এ লেটার অর এ ফিচার। রাইট এ লেটার অর এ ফিচার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি with a forwarding note। এটার জন্য ছিল 20 মার্ক, এটার জন্য আছে 20 মার্ক। অর্থাৎ বলছে তুমি একটা কাভার লেটার লিখবে, কাভার লেটার সাথে তোমার কি করতে হবে, একটা শিরোনাম দিয়ে তোমাকে একটা ফিচার অথবা লেটার লিখতে হবে, যেখানে ফিচার যদি আসে 3টা প্যারা, হ্যাঁ, একটা ইনটু প্যারা, একটা ডেসক্রিপশন, একটা কনক্লুশন, 3টা প্যারায় ফিচার লিখতে হবে। আর এরপরে কাভার লেটার লিখতে হবে। আমরা বাজারে যে বইগুলো আছে, গাইডগুলো আছে, এই কোনোটাতে প্রসেসটা, ফরম্যাটটা ঠিক নাই। এই ফরম্যাট ফলো করলে তুমি কোনো সময় এক্সট্রা অর্ডিনারি নাম্বার পাবা না, বেশি নাম্বার পাবা না, 5 থেকে 6 নাম্বার পাবা। আর তুমি যদি লেটার লিখে যদি 12-13 নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ফরম্যাটটা ফলো করতে হবে। এবং কিভাবে লেটারের কাভার লেটারটা লিখতে হবে, কিভাবে শিরোনাম দিয়ে 3টা প্যারা লিখতে হবে, আমরা এটা স্পষ্টভাবে লিখে দিই। এটা ফলো করতে হবে, ঠিক আছে? এটা তুমি আহ, আমাদের একটা সিস্টেম আছে, ফরম্যাট আছে এটা। পার্ট বিতে পার্ট বিতে 100 নম্বর কি কি থাকবে? এখানে একটা থাকবে ট্রান্সলেশন। পার্ট বিতে ট্রান্সলেশন থাকবে 25 মার্কস। 25 মার্কস বাংলা থেকে ইংরেজি করতে হবে। বাংলা থেকে ইংরেজি করতে হবে, 25 নাম্বার থাকবে। একটা ট্রান্সলেশন প্যাসেজ দিবে, হ্যাঁ। তারপরে থাকবে 2 নম্বরে থাকবে রিট্রান্সলেশন। রিট্রান্সলেশন থাকবে 25 নাম্বার। এখানে হচ্ছে ইংলিশ থেকে বাংলা করতে হবে। ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে হবে, 25 নাম্বার। এই দুটোই তোমাকে ভাবানুবাদ করতে হবে, আক্ষরে অনুবাদ করবে না। ভাবানুবাদ কিভাবে করতে হবে আমরা প্র্যাকটিসের মাধ্যমে সেটা দেখাই দেবো, হ্যাঁ। ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, ভাবানুবাদ কিভাবে করতে হবে সেখানে ক্লাসের মধ্যে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা পাবে। এখানে আমরা অনেকগুলো ক্লাস দেবো এই অংশে, হ্যাঁ। তারপর হচ্ছে এসে। 35তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত ইংরেজিতে এসে, এসে একটা এসে ছিল, এসে ইন 1000 ওয়ার্ডস ওয়ান আউট অফ থ্রি। 3টে এসের মধ্যে যে কোনো একটা এসে লিখতে হবে 1000 ওয়ার্ডে। এটার জন্য 50 মার্কস। 50 মার্কের একটা এসে আসতো। আগে 3টে এসে ছিল, দিত, একটা এসে লিখতে হতো। 1000 ওয়ার্ডের মধ্যে 3টে এসে যে কোনো একটা লিখতে হতো। এটা 45তম থেকে 44তম বিসিএস পর্যন্ত এইভাবে রচনা আসতো। কিন্তু 45তম বিসিএসে, 35 থেকে 44তম বিসিএস পর্যন্ত তোমার 3টা এসের মধ্যে যে কোনো একটা এসে লিখতে হতো, 1000 ওয়ার্ডে 50 নাম্বার থাকতো। কিন্তু 45তম বিসিএসে যেটা হয়েছে, সেখানে হচ্ছে আহ এসে, 2টে এসে আসছে, রাইট এসেস
with the hints with the hints below in 500 words each. In 500 words each. কি আছে? দুইটা আছে দিছে দিছে দুইটা আছে দিয়েছে, দিয়ে বলছে এই দুইটা আছে নিচে যে হিন্টস গুলো দেওয়া হয়েছে ওই হিন্টস অনুযায়ী দুইটা আছে লিখো, এবং প্রতিটা আছে 500 ওয়ার্ডের মধ্যে। প্রতিটা আছে 500 ওয়ার্ডের মধ্যে। এখানে প্রথমটার জন্য 25 নম্বর, দ্বিতীয়টার জন্য 25 নম্বর, টোটাল হচ্ছে 50 নম্বর। তোমাকে দুইটা এসে দিয়েছে 45 মতে, প্রতিটা এসের জন্য 25 নম্বর করে 50 নম্বর, আর প্রতিটা এসে তোমাকে 500 ওয়ার্ড করে লিখতে বলছে, এবং প্রতিটা এসের সাথে হিন্টস দেওয়া ছিল। যে হিন্টস গুলো দেওয়া ছিল ওই হিন্টস অনুযায়ী তোমাকে রচনা লিখতে হয়েছে। হ্যাঁ, হিন্টস এর বাইরে যদি কোনো রচনা লেখো তাহলে নাম্বার পাবে না, তবে হিন্টস রেখে তারপরে নতুন তথ্য দিতে পারো। তাহলে এইখানে এইটা বলা হয়েছে। তাহলে 35 থেকে 45 44 পর্যন্ত একটা রচনা আসতো, তিনটার মধ্যে যে কোনো একটা 50 নম্বর 1000 ওয়ার্ডে। আর 45 নম্বরতে আসছে দুইটা রচনা, তার মধ্যে প্রতিটা রচনার সাথে হিন্টস দেওয়া ছিল, এবং প্রতিটা রচনা 500 ওয়ার্ড করে লিখতে বলছে। হ্যাঁ, এটার জন্য 25 নম্বর 25 নম্বর, টোটাল ছিল 50 নম্বর। তাহলে আমাদের অবশ্যই অবশ্যই এই ফরম্যাট অনুযায়ী তোমাকে রিটার্নের প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? তো আমরা আশা করব এই 45তম পরে 46তম, তো এই ফরম্যাটটাই আমাদের 45তম ফরম্যাটটা আমাদের মাথায় রাখতে হবে। আর 35 থেকে 44তম বিসিএসে ইংলিশের যে ফরম্যাট গুলো ছিল ওইটাও আমাদের মাথায় রাখতে হবে। আর 45তম বিসিএসে যে ফরম্যাটে পরীক্ষা হয়েছে সেই ফরম্যাটটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং দুইটা ফরম্যাট মাথায় রেখে আমাদেরকে এই ইংরেজি ক্লাসগুলো আমরা দেব। আর আশা করছি তোমরা এটা ভালো করে ফলো করবে, আর অবশ্যই অবশ্যই নিজেরা চেষ্টা করতে হবে। ওকে, আজকে আমি তোমাদের আহ একটা ক্লাসের কিছু অংশ আলোচনা করছি, তারপরের ক্লাস থেকে আমি ফুল লেন্থ আলোচনা করব। আমার ক্লাসগুলো আমার মতো করে চলবে, আর শরীফের ক্লাসগুলো শরীফের মতো করে যাবে। হ্যাঁ, ঠিক আছে? আমি যেই ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলো আমার মতো করে আমি একটানা দিয়ে যাব, আর শরীফ শরীফের মতো করে সেই ক্লাসগুলো সে একটানা দিয়ে যাবে। ওকে, আমাদের দুজনের ক্লাসটাই ফলো করবে আশা করছি। আহ নতুন কিছু আইডিয়া পাবে, এবং এই আইডিয়াগুলো নিজেরা পরীক্ষাতে যাতে বেশি নাম্বার নিতে পারে। হ্যাঁ, 140 100 নাম্বার কোনো নাম্বার না। তোমাকে টার্গেট করতে হবে 120 30 40 এরকম একটা নাম্বার পাইতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই কি একটু ভিন্ন অ্যাপ্রোচে পড়ালেখা করতে হবে, এবং ভিন্ন অ্যাপ্রোচে তোমাকে আনসার করতে হবে। সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। আজকে আমি হ্যাঁ আজকে আলোচনা করব যেটা আমি একটা আজকে জাস্ট একটু আলোচনা করব, বেশি না। আমরা আমি সর্বোচ্চ আধা ঘন্টার একটা সেশন আমরা আলোচনা করব আজকে। আজকে পরের ইয়া থেকে আমরা ফুল লেন্থ আলোচনা হবে। আজকে শুধু সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি, পরের ইয়াতে ক্লাসের একটা ভিন্ন একটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো আজকে আমরা শিখবো তুমি ক্যাপিটাল লেটার কখন ইউজ করবা। হ্যাঁ, আজকে আলোচনা করবো ইউজ। আমরা এই টপিকটা দিয়ে শুরু করে যাই। ইউজ ক্যাপিটালস, কমা, ইউজ ক্যাপিটালস কমা অ্যাপোস্ট্রফি and quotation marks। টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই টপিকটার মধ্যে অনেক আলোচনার বিষয় আছে। এখানে আমার প্রায় 2 থেকে 3টা ক্লাস হবে এই টপিকের উপরে। আমরা শুধু আজকে শিখবো ক্যাপিটাল লেটার কখন ইউজ করবা। বলো হোয়েন টু আমরা ক্যাপিটাল লেটার কখন ইউজ করবো এটা একটু শিখবো। যেহেতু রিটেন প্রার্থী, তো রিটেন প্রার্থীর জন্য আমরা সহজকে ক্যাপিটাল লেটার এটা খুব গুরুত্বপূর্ণ। সহজ কিন্তু অনেকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে কে কোন লেভেলের আমরা যেহেতু জানি না, আমরা স্বাভাবিকভাবে সহজ কথা দিয়ে শুরু করি, এবং যেহেতু ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইয়ে তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। সহজ দিয়ে শুরু করি, কঠিনটাতে আমরা পড়ে যাচ্ছি আস্তে আস্তে। তো লেখো হোয়েন টু ক্যাপিটালাইজ।
আমরা ক্যাপিটাল লেটার কখন ইউজ করবো? নাম্বার ওয়ান, ক্যাপিটাল লেটার কখন ইউজ করবো সেটা একটু শিখবো। তো লেখো, যে কোনো বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। আমি শুধু বলে যাই, তোমরা একটু লিখবে, আর এক্সাম্পলটা দিচ্ছি আমি, হ্যাঁ? তো লেখো, যে কোনো বাক্যের ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল হবে। যেমন, বাংলাদেশ ইজ আ লো লাইং কান্ট্রি। বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি। দেখো, ইট ইজ crisscrossed it is crisscrossed by hundreds of rivers. Hundreds of rivers. লক্ষ্য করো, তো যে কোনো বাক্য আমরা যখন শেষ করি তারপরে হয় ফুল স্টপ, অথবা প্রশ্নবোধক চিহ্ন, অথবা বিশ্ববোধক চিহ্ন, এই তিনটার যে কোনো একটা থাকবে। কমা সেমিকোলন দিলে বাক্য অসম্পূর্ণ থাকবে। তাহলে আমরা যখন কোনো বাক্য শুরু করব, সেই বাক্যের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হতে হবে। আবার ফুল স্টপের পরে, প্রশ্নবোধক চিহ্নের পরে, অথবা বিশ্ববোধক চিহ্নের পরে যখন আবার নতুন করে বাক্য শুরু করব, সেইখানেও ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হতে হবে। যেমন বাংলাদেশের বিটা ক্যাপিটাল শুরু করছি, আবার ফুল স্টপের পরে ইট দিয়ে শুরু করছি, ইটটা ক্যাপিটাল। এটা খেয়াল করবে, হ্যাঁ? তো যে কোনো বাক্যের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল হবে। ওকে, নাম্বার টু। নাম্বার টু লেখো, প্রপার নাউন বাক্যের যেখানে বসুক তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। যেমন, শেক্সপিয়ার, এটা একটা প্রপার নাউন, ফার্স্ট লেটার ক্যাপিটাল। শেক্সপিয়ার রোড, হ্যামলেট, এই যে হ্যামলেটের এইচ ক্যাপিটাল, শেক্সপিয়ারের এস ক্যাপিটাল। তাহলে প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হতে হবে। তারপরে পয়েন্ট লেখো, দুই বা তার বেশি ওয়ার্ড মিলে, দুই বা তার বেশি ওয়ার্ড মিলে, দুই বা তার বেশি, পরের পয়েন্ট, দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যদি একটি প্রপার নাউন গঠিত হয়, তাহলে ওই প্রপার নাউনের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। আই রিপিট, দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যদি একটি প্রপার নাউন গঠিত হয়, তাহলে ওই প্রপার নাউনের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল হবে। যেমন, যেমন উইলিয়াম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা একটা প্রপার নাউন। উইলিয়ামের ডব্লিউটা ক্যাপিটাল, এই ডব্লিউটা ক্যাপিটাল। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুইটা ওয়ার্ড মিলে একটা প্রপার নাউন। অতএব এই দুইটা ওয়ার্ড মিলে একটা প্রপার নাউন, কিন্তু যেহেতু এখানে দুইটা ওয়ার্ড, তাহলে এটারও ডব্লিউটা ক্যাপিটাল, এটারও ডব্লিউটা ক্যাপিটাল হয়ে গেল। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যান ardent adherent to the French রিভলিউশন। দেখো, ফ্রেঞ্চ রিভলিউশনের এই এফটা ক্যাপিটাল, আর ক্যাপিটাল, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব একটা প্রপার নাউন, এখানে দুইটা ওয়ার্ড আছে। তো যেহেতু ফরাসি বিপ্লব দুইটা মিলে একটা প্রপার নাউন, অতএব প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল। ফ্রান্সের ফার্স্ট এফ ক্যাপিটাল, আর ক্যাপিটাল, রিভলিউশন আর ক্যাপিটাল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তো প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল, বাকি ওয়ার্ড গুলো স্মল।
তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফরাসি বিপ্লবের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন, একনিষ্ঠ সমর্থক ছিলেন, ভক্ত ছিলেন। তাহলে আর্ডেন্ট এডিয়ারেন্ট, আর্ডেন্ট মানে একনিষ্ঠ, এডিয়ারেন্ট মানে সমর্থক, সাপোর্টার। ঠিক আছে? এরকম ভাবে আমরা যখন প্রপার নাউন আমরা চিন্তা করব, যেমন আমরা দেখি মনে করো সোহরাওয়ার্দী উদ্যানের আহ, সাবেক নামটা কি? সোহরাওয়ার্দী উদ্যানের সাবেক নাম হচ্ছে রেস, যেমন রেস কোর্স, রেস কোর্স, রেস কোর্স ময়দান, রেস কোর্স ময়দান, এই তিনটা ওয়ার্ড মিলে একটা প্রপার নাউন। দেখো রেস কোর্স ময়দান, এই তিনটা ওয়ার্ড মিলে একটা প্রপার নাউন, কিন্তু দেখো প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল। তো দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যদি একটি প্রপার নাউন হয়, তাহলে ওই প্রপার নাউনের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, বাক্যের যেখানেই বসুক। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। তারপরে দেখো প্রপার নাউনের মাঝে যদি প্রিপোজিশন কিংবা কনজাংশন থাকে, প্রপার নাউনের মাঝে যদি প্রিপোজিশন অথবা কনজাংশন থাকে, তাহলে প্রিপোজিশন এবং কনজাংশন গুলো স্মল লেটার হবে। আবার বলছি, প্রপার নাউনের মাঝে যদি প্রিপোজিশন অথবা কনজাংশন থাকে, তাহলে ওই প্রিপোজিশন এবং কনজাংশন গুলো কি হবে? স্মল লেটার হবে। যেমন দেখো শাহজালাল ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো এই সবটা মিলে একটা ইউনিভার্সিটির নাম। ইউটা ক্যাপিটাল, এসটা ক্যাপিটাল, এই সায়েন্সের এস ক্যাপিটাল, টেকনোলজির টি ক্যাপিটাল, আর এগুলো হচ্ছে স্মল, স্মল। তাহলে কোনো শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি সবটা মিলে একটা ইউনিভার্সিটির নাম সাস্ট। তাহলে এখানে আমরা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি দেখবো, প্রত্যেকটার মধ্যে অফ এবং এনটা প্রিপোজিশন আর কনজাংশন এগুলো স্মল হয়ে গেছে। ঠিক আছে? আমরা আশা করছি এটা বুঝতে পারছি। মেজার, আবার দেখো আমরা যদি বলি যে এ টেইল অফ টু সিটিজ, এ টেইল অফ টু, এ টেইল অফ টু সিটিজ। দেখো এই অফটা স্মল, আর দেখো এটা ক্যাপিটাল 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 ক্যাপিটাল। যেখানে কোনো প্রপার নাউনের মাঝখানে যদি কোনো প্রিপোজিশন কনজাংশন থাকে, তাহলে ওই বলছে। পরের পয়েন্ট লেখো, কোনো প্রপার নাউনের গঠন যদি কোনো প্রপার নাউনের গঠন যদি বি প্লাস, কোনো প্রপার নাউনের গঠন যদি বি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ এই ফরম্যাটে হলে, কোনো প্রপার নাউনের গঠন যদি এই ফরম্যাটে হয়, এটা এই সবটা মিলে যদি একটা প্রপার নাউন হয়, তাহলে কোনো প্রপার নাউনের গঠন যদি দি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ এই ফরম্যাট অবস্থিত, প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। তাহলে কোনো প্রপার নাউনের গঠন যদি দি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ এই ফরম্যাটে হয়, তাহলে ড্যাশে অবস্থিত প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। যেমন দেখো দা, দেখো কেপ অফ গুড হোপ, দেখো এইচ জি সি, ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটাল। তাহলে এই সবটা মিলে হচ্ছে একটা প্রপার নাউন, সবটা মিলে কি একটা প্রপার নাউন। তাহলে দেখো
এই 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 শূন্যস্থানে যেটা পড়ছে এটা কি ক্যাপিটাল। ওকে, যেমন যেমন দেখো, he studied he studied in the University of Cambridge. He studied in the University of Cambridge. দেখো, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, এই যে এখান থেকে শুরু করে এই সবটা মিলে হচ্ছে একটা প্রপার নাউন। দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঠিক আছে? এই সবটা মিলে হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে কোনো প্রপার নাউনের গঠন যদি দি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ এই প্যাটার্নে হয়, তাহলে এই ড্যাশে অবস্থিত প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল হবে। এবার লেখো, কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল থাকে, কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল থাকে বা উপাধি থাকে, আই রিপিট, কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল বা উপাধি থাকে, তাহলে ওই টাইটেলের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল বা উপাধি থাকে, তাহলে ওই টাইটেল বা উপাধির ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল বা উপাধি থাকে, তাহলে ওই টাইটেলের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল হবে। যেমন প্রেসিডেন্ট, জো, এই যে ক্যাপিটাল ক্যাপিটাল প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন ক্যাপিটাল। আর এই প্রপার নাউনের আগে টাইটেল হচ্ছে প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের পিটা ক্যাপিটাল, ঠিক আছে? যেমন প্রাইম মিনিস্টার, শেখ হাসিনা, সুপার লিডার। দেখো, প্রাইম মিনিস্টার এটা হচ্ছে টাইটেল, শেখ হাসিনা প্রপার নাউন। তো শেখ হাসিনা প্রপার নাউন ক্যাপিটাল ক্যাপিটাল, এবং প্রপার নাউনের আগে টাইটেল হচ্ছে প্রাইম মিনিস্টার, তাহলে পিটা ক্যাপিটাল এমটা ক্যাপিটাল। তাহলে কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল থাকে, তাহলে ওই টাইটেলের ফার্স্ট লেটার গুলো কি হবে? ক্যাপিটাল হবে। ঠিক আছে? জাস্ট আমরা যদি বলি যে ফাদার অফ দি ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান, ক্যাপিটাল 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 ক্যাপিটাল। শেখ মুজিবুর রহমান, ওনার টাইটেল হচ্ছে ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু। তাহলে আমরা কি, এই যে এই অর্থটা ক্যাপিটাল ক্যাপিটাল, এগুলো ক্যাপিটাল হবে না। আমরা আশা করছি এটা বুঝতে পারছি, হ্যাঁ? ওকে।
এককভাবে আই, পরের পয়েন্ট, এককভাবে আই যেখানে বসুক ওয়া ক্যাপিটাল হবে। আই সবসময় ক্যাপিটাল হবে এককভাবে। যেমন আই এম, ও আই এম। তাহলে কোনো একটা বাক্যে আই যদি এককভাবে বসে তাহলে আই অলওয়েজ ক্যাপিটাল হবে, হ্যাঁ? যেখানে বসুক, আই যেখানে বসুক সেটা ক্যাপিটাল হবে যদি এটা এককভাবে বসে। হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? ওকে, ঠিক আছে। তাহলে লেখো তাহলে, লেখো যে কোনো, যে কোনো অ্যাব্রিভিয়েশন, ওকে, যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা স্ক্রিন অফ, হ্যাঁ, লেখো যে কোনো অ্যাব্রিভিয়েশন, যে কোনো অ্যাব্রিভিয়েশন, ওকে, যে কোনো অ্যাব্রিভিয়েশন, যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের, যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের অন্তর্গত, এটা দেখতে পাচ্ছেন না, ভিডিও দেখতে, এটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন নাকি? যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের অন্তর্গত প্রতিটি লেটার ক্যাপিটাল লেটার হবে। যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের অন্তর্গত যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের অন্তর্গত, ভিডিও দেখা যাচ্ছে না। তাহলে যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের অন্তর্গত, অ্যাব্রিভিয়েশন যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা যে কোনো অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম, যে কোনো অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিমের অন্তর্গত প্রতিটি লেটার ক্যাপিটাল হবে। যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের অন্তর্গত প্রতিটি লেটার কি হবে? ক্যাপিটাল হবে। অ্যাক্রোনিম হচ্ছে যে ওয়ার্ডগুলিকে, যে অ্যাব্রিভিয়েশনটাকে আমরা শব্দের মতো উচ্চারণ করতে পারি, যে অ্যাব্রিভিয়েশনকে আমরা শব্দের মতো উচ্চারণ করতে পারি তাকে বলা হয় অ্যাক্রোনিম। ঠিক আছে, শব্দের মতো উচ্চারণ করতে পারলে এটা অ্যাক্রোনিম হবে। আর যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন।
যেমন দেখো WTO, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। WTO এটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন। আবার মনে করো ব্রিক্স, এটা হচ্ছে অ্যাক্রোনিম। ব্রিক্স শব্দের মতো উচ্চারণ করছি। তাহলে যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের অন্তর্গত প্রতিটা লেটার কি হবে? ক্যাপিটাল হবে। এখন যদি আমরা লিখি WTO লিখি অথবা লিখি ব্রিক্স, তাহলে এটা কি বলো? তাহলে যে কোনো অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিমের প্রতিটা ওয়ার্ড কি লেটার কি ক্যাপিটাল হবে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি, দেখো একনেক, দেখো পরীক্ষা আসলো একনেক, এটা কি কারেক্ট নাকি ভুল? তো এটা ভুল, বলতে হবে এক নেক, এভাবে ক্যাপিটাল হতে হবে, হ্যাঁ? ঠিক আছে, এক নেক। আবার দেখো যদি বলে যে ইউনেস্কো, ইউনেস্কো, কিন্তু তুমি যদি লেখো ইউনেস্কো, তাহলে এটা পরীক্ষা, এটা ভুল আছে, হ্যাঁ? তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে পরীক্ষা আসলে আমরা এটা ফলো করব, এটা না। এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্রোনিমের ক্ষেত্রে, অ্যাক্রোনিমের ক্ষেত্রে দুইটা স্টাইল। একটা স্টাইল হচ্ছে অ্যাক্রোনিমের প্রতিটা লেটারে ক্যাপিটাল হবে, ইউনেস্কো প্রতিটা লেটার ক্যাপিটাল হবে, ব্রিক্স প্রতিটা লেটার ক্যাপিটাল হবে। কিন্তু অ্যাক্রোনিম গুলা কখনো কখনো এটাকে প্রপার নাউনের মতো ট্রিট করা হয়। তাহলে অ্যাক্রোনিম এই ক্ষেত্রে কখনো কখনো অ্যাক্রোনিমকে যেহেতু প্রপার নাউনের মতো ট্রিট করা হয়, সেক্ষেত্রে অ্যাক্রোনিমের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল রাখা হয় আর বাকিগুলোকে স্মল লেটার করা হয়। বাট পরীক্ষা যদি আসে, পরীক্ষায় যখন আসবে আমরা প্রত্যেকটা লেটারকে ক্যাপিটাল করবো। বাট তুমি যখন ক্ষেত্রে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, বাকিগুলোকে অনেক সময় স্মল হিসেবে ইউজ করে অথবা সবগুলোকে ক্যাপিটাল ইউজ করে বর্তমান এটা বর্তমানে। যেমন তোমার মনে করো তুমি ইউ ইউনেস্কো, পরীক্ষা আসলে তুমি এটা ফলো করবা। আর লেখার ক্ষেত্রে তুমি ইউনেস্কো, তুমি এটাও নিতে পারবা, ইউনেস্কো এটাও নিতে পারবা, এইটাও নিতে পারবা, তুমি ফলো করবা। পরীক্ষা আসলে এটাকে ফলো করবা। যেমন আবার দেখো মনে করো ব্রাক, পরীক্ষা আসলে তুমি এটা ফলো করবা। কিন্তু ব্রাকেট লেখার সময় পেপারে দেখবা তুমি অনেক সময় এটা পাবা, তো এটাও কারেক্ট। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। বাট পরীক্ষা যদি আসে তুমি প্রত্যেকটা ক্যাপিটাল করবা, বাট এটাও নিচেরটা কারেক্ট। তাহলে ব্রাক এটাকে প্রপার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হিসেবে নেয়, ঠিক আছে। তুমি এইভাবে পত্রিকায় দেখতে পাবে, হ্যাঁ, ঠিক আছে। তো আপনার এই স্টাইলটাকে মানে কোনো অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিমের এই স্টাইলটাকে আমরা ফলো করবো। তাহলে পরীক্ষা যদি আসে অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশনের প্রতিটা লেটারকে আমরা পরীক্ষায় ক্যাপিটাল করব। আর এটা ছাড়া পরীক্ষায় রচনা হিসাবে বা অন্য জায়গায় তুমি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লিখলে চলবে। যেমন ইউনেস্কো, ইউনেস্কো সরি একনেক, একনেক যেমন এইভাবে লিখলো হবে একনেক, এইভাবে লিখলে হবে। কিন্তু পরীক্ষা যদি আসে তাহলে অবশ্যই তোমাকে এটা কি করতে হবে, নাম্বার পাইতে হলে তোমাকে এই তরিকাটা ফলো করবে। বলে এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু পরীক্ষা আসলে এটার চেয়ে তুমি এইটা নিবা, ঠিক আছে। আজকে আমরা ক্যাপিটালাইজেশনের এই কথাগুলো একটু সূচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা কমার ব্যবহার শিখবো, অ্যাপোস্ট্রফির ব্যবহার শিখবো, কোটেশনের ব্যবহার শিখবো। কমার ব্যবহারে আমরা আহ, যে শিখবো যে আমরা কোনো একটা বাক্যের শুরুতে যদি ওপেনার থাকে তাহলে সেইখানে কমাটা কিভাবে ইউজ করব। অ্যাপোজিটিভ ফ্রেজের ক্ষেত্রে কমা কিভাবে ইউজ করব, কম্পাউন্ড সেন্টেন্সে কমা ইউজ করবো কিভাবে, ফ্যান ভয়েসের ক্ষেত্রে কমাটা কিভাবে ইউজ করব, ট্রানজিশন ট্রানজিশনের ক্ষেত্রে কমাটা কিভাবে ইউজ করব, কমপ্লেক্স সেন্সে অ্যাডভার্ব ক্লজের সাথে কমাটা কিভাবে ইউজ করব, অ্যাডজেক্টিভ ক্লজে আমরা কমাটা ইউজ করব কিভাবে, অ্যাডজেক্টিভ ক্লজে নন রেস্ট্রিক্টিভ ক্লজের সাথে কমাটা কিভাবে ইউজ করব, আমরা কোয়ান্টিফায়ার থাকলে কমাটা কিভাবে ইউজ করব, ইত্যাদি সব মিলিয়ে আমরা কমার ব্যবহারটা শিখবো আমরা নেক্সট ক্লাসে। আশা করছি ফ্রি হ্যান্ড রাইটিং এ এটা তোমার বেশ কিছু কাজে লাগবে।
নেক্সট ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেককে নেক্সট ক্লাসটা থেকে ক্লাস করার জন্য পরামর্শ দিচ্ছি, উপস্থিত থেকে, কারণ প্রশ্নটা তুমি সরাসরি করতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই শেষ করলাম। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ পুরোদমে শুরু হবে। এবং আমার নেক্সট ক্লাসে আমার আলোচনা হবে কমার ব্যবহার, অ্যাপোস্ট্রোফির ব্যবহার এবং কোটেশনাল মার্কসের ব্যবহার। এখানে আমরা কমার ব্যবহারে যেটা আলোচনা করব, সেখানে ওপেনার কিভাবে ইউজ করব, ট্রানজিশন কিভাবে ইউজ করব, ফ্যান ভয়েস বা কোঅর্ডিনেট কনজাংশন কিভাবে ইউজ করব, কম্পাউন্ডস কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে, রেস্ট্রিক্টিভ ক্লজে কিভাবে কমা ইউজ করব, কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে কমা কিভাবে ইউজ করব, এই সব মিলিয়ে আমরা নেক্সট ক্লাসে অ্যাপোজিটিভ ফ্রেজের ক্ষেত্রে কমাটা কিভাবে ইউজ করব ইত্যাদি সব মিলিয়ে আমরা কমার ব্যবহারটা নেক্সট ক্লাসে শিখবো। খুবই ইম্পর্টেন্ট ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে। বিস্তারিত আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ।